স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরো একবার স্বাগত। আলোচনা করব আজকে আমরা মধ্যযুগের শিক্ষা ব্যবস্থা, যেখানে হিন্দু এবং মুসলিম উভয় যে ধর্মীয় শিক্ষা বলো বা হিন্দু ও মুসলিম শিক্ষার সংমিশ্রণ, পুরো বিষয়টা কিন্তু আমরা একবারে কভার করার চেষ্টা করব। তো আজকের ক্লাস বা আলোচনার বিষয় শুরু করার আগে প্রত্যেক দিনের মতোই যেরকম কিছু ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করে থাকি, তো চলো ঝটপট সেটা আমরা দেখে নিচ্ছি। দেখো কর্নারে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, আমি এই পাশে চলে আসি। দুটো নাম্বার দেখতে পাচ্ছ, যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে তোমরা কিন্তু আমাদের সাথে সরাসরি যোগাযোগ করে নিতে পারছো। আচ্ছা, কোর্স ফি স্ট্রাকচারটা একটু ঝটপট দেখে নাও। দেখো এখানে পুরো সেমিস্টারের কোর্স ফি কিন্তু দিয়ে দেওয়া রয়েছে, মাইনর কোর্স মেজর কোর্স দুটোই কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। তোমরা যারা মেজর কোর্সে রয়েছে তাদের জন্য কোর্স ফি ধার্য করা হয়েছে 1199, অনলি 1199, এবং যারা মাইনর কোর্সে রয়েছে তাদের জন্য কোর্স ফি ধার্য করা হয়েছে 699। ভীষণ স্বল্প মূল্য কিন্তু রাখা হয়েছে শুধুমাত্র তোমাদের কথা মাথায় রেখে, এবং অ্যাডমিশন প্রসেস কিন্তু চলছে। তোমরা যারা চাইছো আমাদের সাথে যোগাযোগ করতে, যে কোনো একটি নাম্বারে কল করে আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবো, কথা বলে নিতে পারবো। চলো এবার আমরা আলোচনার বিষয়ে ফিরে আসছি। দেখো সবার প্রথমে জানতে হবে যে কোন সময়টাকে আমরা মধ্যযুগ বলবো বা তার প্রেক্ষাপট কি। দেখো মধ্যযুগের শিক্ষা ব্যবস্থা প্রায় 8ম শতক থেকে 1800 শতক পর্যন্ত ভারতবর্ষে কিন্তু চলেছিল, এবং এটি মূলত ধর্ম, নৈতিকতা, সামাজিক কাঠামোর উপর ভিত্তি করেই গড়ে উঠেছিল। এবং শিক্ষার মূল উদ্দেশ্য ছিল নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ স্থাপন করা এবং সমাজে যে নিয়ম শৃঙ্খলা সেটা কিন্তু বজায় রাখা। ঠিক আছে, দেখবে যে এটার উপরে কিন্তু আমি একটা মধ্যযুগের শিক্ষা ব্যবস্থার উপরে যে তার শিক্ষাগুলো রয়েছে, তো সেটা নিয়ে কিন্তু আমি আলোচনা করেছি। এইবারে চলো আমরা একটু হিন্দু শিক্ষা ব্যবস্থাটা দেখে নিচ্ছি, যেখানে কিন্তু আমরা জানি যে খুব চর্চিত এই গুরুকুল পদ্ধতি। তো গুরুকুল ছিল হিন্দু শিক্ষার প্রধান কেন্দ্র। ছাত্ররা ছাত্ররা গুরুর আশ্রমে কিন্তু তারা বসবাস করতেন। আচ্ছা, শিক্ষার বিষয়ে ধর্ম, সংস্কৃত, সাহিত্য, প্রাথমিক বিজ্ঞান, রাজনীতি, নৈতিক শিক্ষা সমস্ত কিছু শিখত। শিক্ষার পদ্ধতি ছিল মৌখিক এবং স্মরণ ভিত্তিক। ছাত্র শিক্ষকের মধ্যে একটা ঘনিষ্ঠ সম্পর্ক ছিল, যা শিক্ষার মান উন্নয়নে কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখত। এছাড়াও শিক্ষার লক্ষ্য ছিল ছাত্রদের নৈতিক ও ধর্মীয় দিক থেকে সমৃদ্ধ করা এবং সমাজে একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে প্রত্যেকটা স্টুডেন্টকে গড়ে তোলা। ঠিক আছে, এরপরে চলে আসি আমরা মুসলিম শিক্ষা ব্যবস্থা। কি বলা হচ্ছে দেখো, যে এটাও বহুল চর্চিত মাদ্রাসা পদ্ধতি। যেমন হিন্দু শিক্ষা ব্যবস্থা আমরা গুরুকুল পদ্ধতি দেখলাম, এখানে দেখবো আমরা মাদ্রাসা পদ্ধতি। মুসলিম শাসকদের আমলে শিক্ষা ব্যবস্থা অবশ্যই কিন্তু একটা নতুন মোড় নিয়েছিল। মুঘল সম্রাটরা, বিশেষ করে আকবর, শাহজাহান শিক্ষার প্রসারে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। মাদ্রাসা শিক্ষার বিষয়বস্তু কি কি ছিল? ধর্মীয় জ্ঞান, কুরআন, হাদিস, ফিকা, এই যে বিষয়গুলো শেখানো হতো, এবং ভাষা ছিল কিন্তু আরবি ভাষা এবং ফার্সি ভাষা। এছাড়া সাধারণ জ্ঞানের মধ্যে চলে আসতো গণিত, ইতিহাস, সাহিত্য, প্রশাসন, প্রত্যেকটা বিষয় কিন্তু শেখানো হতো। এবং শিক্ষার পদ্ধতি ছিল মৌখিকের পাশাপাশি লিখিত শিক্ষা এবং হাতে লেখা বিভিন্ন ধরনের কিতাবগুলো। আচ্ছা, এবং শিক্ষার লক্ষ্য ছিল ছাত্রদের ধর্মীয় তথা নৈতিক শিক্ষা দেওয়া, এবং এর সাথে সাথে প্রশাসন, সামাজিক আইন সমস্ত কিছুর বিষয়ে তাদেরকে দক্ষ করে তোলা। ঠিক আছে, আচ্ছা এরপরে দেখি প্রাথমিক উচ্চশিক্ষার কেন্দ্রগুলো কি ছিল। গ্রামে প্রাথমিক শিক্ষা ছিল পাঠশালা, এগুলোতেই পড়াশুনো করানো হতো। শহরে উচ্চতর শিক্ষা কেন্দ্র বা মহাবিদ্যালয়গুলো ছিল। শিক্ষার বিষয় ছিল সাহিত্য, চিকিৎসা, রাজনীতি, ব্যবসা, অষ্টাঙ্গ যোগ প্রভৃতি বিষয় কিন্তু ছিল। এরপরে আমরা ঝটপট দেখে নিচ্ছি যে শিক্ষার বৈশিষ্ট্যগুলো কি ছিল। শিক্ষার মূল উদ্দেশ্য ছিল যে প্রত্যেকটা স্টুডেন্টকে নৈতিকভাবে সমৃদ্ধশালী করে তোলা এবং ধর্মীয়ভাবেও কিন্তু বিকশিত করে তোলা। হিন্দু শিক্ষায় ধর্ম, সংস্কৃত, নৈতিকতা, মুসলিম শিক্ষার কোরআন, আইন, ভাষা, সাধারণ জ্ঞান, ছাত্র ও শিক্ষকের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক শিক্ষার মান উন্নয়নে সহায়ক। মৌখিক শিক্ষার পাশাপাশি মুসলিম মাদ্রাসাও কিন্তু লিখিত শিক্ষা প্রচলিত ছিল। ঠিক আছে, তাহলে দুটা ক্ষেত্রে কিন্তু দু রকমের শিক্ষণ পদ্ধতি বা দু ধরনের পদ্ধতি কিন্তু আমরা দেখতে পেলাম। এক ক্ষেত্রে যেখানে আমরা দেখলাম গুরুকুল পদ্ধতি ছিল, যেখানে হচ্ছে ছাত্ররা গুরুগৃহে থেকে পড়াশুনো করতো। অপরদিকে আমরা কিন্তু মাদ্রাসা পদ্ধতিও কিন্তু দেখতে পেলাম।
আচ্ছা, সীমাবদ্ধতা কি ছিল? সাধারণ মানুষের শিক্ষার সুযোগ কিন্তু এই জায়গাটায় খুব লিমিটেড হয়ে গিয়েছিল। শিক্ষার প্রসার সাধারণত উচ্চবর্গ এবং ধর্মীয় গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ ছিল, যে সকল ধর্মের মানুষ যে শিক্ষা গ্রহণ করতে পারবে সেই সুযোগ সুবিধাটা কিন্তু এখানে ছিল না। আচ্ছা, আর কি? আধুনিক বিজ্ঞান প্রযুক্তি ও শিক্ষার প্রচলন ছিল খুব সীমিত। ধর্মীয় ও সামাজিক ভেদাভেদ শিক্ষার প্রসারে কিন্তু অবশ্যই বাধা সৃষ্টি করতো। ঠিক আছে, দেখো এই বিষয়গুলো এখান থেকে না আলাদা করে বুঝিয়ে দেওয়ার কিন্তু কিছু নেই, তোমরা খুব ছোট ক্লাস থেকে এগুলো পড়ে আসছো এবং এখন যখন তোমাদের ক্লাসগুলো বাড়ছে, এখন তোমরা কলেজে আছো, তো কি হবে, এখান থেকে না কিছু আরো ডিটেলস পাবে। তো এগুলো মোটামুটি কম বেশি তোমরা খুব ছোট ক্লাস থেকেই জানো। তো চলো চলে এসেছি একেবারে উপসংহারে। মধ্যযুগের শিক্ষা ব্যবস্থা ধর্ম, নৈতিকতা, সামাজিক কাঠামোর উপরেই কিন্তু বেস করেছিল। হিন্দু এবং মুসলিম শিক্ষার এই যে সংমিশ্রণ, সেটা শিক্ষার ধরন এবং বিষয়বস্তুর বৈচিত্র্য সৃষ্টি করেছিল। মুসলিম শাসকরা শিক্ষার জন্য লাইব্রেরি, বিভিন্ন মাদ্রাসা, শিক্ষাবৃত্তি প্রতিষ্ঠা করেন এবং উভয় শিক্ষা ব্যবস্থার লক্ষ্য কিন্তু একটাই ছিল, যে নৈতিক দিক থেকে, ধর্মীয় দিক থেকে এবং সামাজিক দিক থেকে প্রত্যেকটা দিক থেকে ছাত্রদেরকে যাতে আমরা সমৃদ্ধশালী করে তুলতে পারি। ঠিক আছে, তো চলো এই ছিল আমার আজকে ক্লাস বা আলোচনার বিষয়। দুটো বিষয় এখান থেকে আমি আলোচনা করলাম, একটা ক্লাস তোমরা এর লক্ষ্যের উপরে পাবে এবং আরেকখানা ক্লাস কিন্তু এটার কনসেপ্ট হিসেবে তোমরা পেয়ে যাচ্ছ। যেটা এখন আমি আলোচনা করলাম সেটা কনসেপ্ট হিসেবে রাখবে এবং আরো একটা ভিডিও পাবে যেটা কিন্তু তোমরা লক্ষ্য বা উদ্দেশ্য এই টাইটেল দিয়ে পাবে। ঠিক আছে, তো চলো আজকের ক্লাস বা আলোচনার বিষয় এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।